বিগত ৩ বছর ধরে সায়নী যেখানে যখন যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা আমাদের রাজ্য হতে পারে, সেটা দিল্লিতে আমাদের মুভমেন্ট হতে পারে, সব জায়গায় সায়নীর কিন্তু উজ্জ্বল উপস্থিতি ছিল এবং সায়নী নিজের উপস্থিতির মাধ্যমেই সায়নী নিজেকে প্রমাণ করেছে যে সায়নী রাজনীতিতে লম্বা রেসের ঘোড়া হিসেবেই এসছে। তাই একজন তরুণ প্রজন্মের প্রার্থীকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই তারুণ্যকে প্রাধান্য দেন, সেক্ষেত্রে যাদবপুরের বুকে একজন তরুণ প্রতিনিধি হিসেবে সায়নী এবং মহিলা প্রার্থী হিসেবে আরও বেশি করে গ্রহণযোগ্য হবেন বলেই আমাদের বিশ্বাস। এবং সায়নী লড়ছে, সায়নী দৌড়চ্ছে, সব জায়গায় যাচ্ছে এবং ব্যাপক মানুষের সাড়া পাচ্ছে। প্রচুর মিম সোশ্যাল মিডিয়ায় একেবারে সবই প্রায় নেগেটিভ বলা যেতে পারে। এই মিম তারপরেই মানুষের একদম স্মার্টফোনে মুঠোফোনটায় পৌঁছে যাচ্ছে, তারপরে ভোট, মানে কি একটা সমস্যায় পড়তে হয়। দেখুন, ভোট যদি সোশ্যাল মিডিয়ায় হতো না, তাহলে সিপিএম ওই দেশের 543টা আসন আছে, 545টা আসন সিপিএম পেত। কিন্তু মুশকিল হচ্ছে সিপিএম শুধু সোশ্যাল মিডিয়া আছে, সিপিএমের হয়ে যারা সোশ্যাল মিডিয়া করে তারা ভিড়ে এসে ভোটটা বিজেপিকে দিয়ে দেয়, ওই জন্য সিপিএম শূন্য হয়ে যায়। মিম, সোশ্যাল মিডিয়া নিশ্চিতভাবে আজকে রাজনীতির একটা অঙ্গ হয়েছে, মানুষের অ্যাওয়ারনেস বাড়তে সহযোগিতা করছে, কিন্তু দিনের শেষে রাজনীতি হচ্ছে ব্যাক টু বেসিক্স। বেসিকটা কি? 365 দিন মানুষের পাশে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। মানুষকে যদি আপনি পরিষেবা দেন, সেই মানুষ আপনার থেকে মুখ ফেরাবে না। আর 365 দিন মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা দেয় মমতা ব্যানার্জির সৈনিকরা। তাই মানুষ তার পরীক্ষিত শক্তি মমতাদির পাশেই থাকবে। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, কিন্তু গার্ডেন রিচ একটা বহুতল নির্মীয়মান ভেঙে পড়লো। ফিরহাদ হাকিম বললেন বিল্ডিং অফিসারদের দোষ। এইভাবে দায় চাপিয়ে বাম আমলের কথাও উনি বললেন, এর বীজ বপন হয়েছে সেখানে। এই যে দায়টা চাপিয়ে দিয়ে নিজের দায়িত্ব ঝেড়ে ফেলা যায় না, কখনোই ঝেড়ে ফেলা যায় না, যায় না। আমি অর্থহীন ভাষায় বলছি, যায় না। বাম আমলে হয়েছে এটা যেরকম সত্যি ফিরহাদ হাকিম বলেছেন, একদম সত্যি কথা, বাম আমল থেকেই চলছে। কিন্তু বাম আমল থেকে চলছে বলে এই আমলে আমি একজন জনপ্রতিনিধি, আমার ওয়ার্ডে একটা দুটো জায়গায় কোনো কিছু হলে হয়তো আমার চোখ এড়াতে পারে, কিন্তু যদি বছরের পর বছর ধরে, দিনের পর দিন ধরে একই জিনিস কন্টিনিউ চলতে থাকে, কোনো পুকুর বুঝিয়ে যদি ডেভেলপমেন্ট হয়, সেটা যদি আমার গোচরে না আসে, তাহলে কাউন্সিলর হিসাবে আমার দায় তো স্বীকার করতে হবে। এবং পুরসভাগতভাবে আমার নৈতিক দায় আছে, আমাকে দায়টা নিতে হবে। এতগুলো মানুষ চলে গেলে সেই মানুষের মৃত্যুর দায়, হয়তো আমি সরাসরি তার জন্য কোনো রেসপন্সিবল নই, কিন্তু আমার নীতিগত কারণে এই দায়টা আমি এড়াতে পারি না। আমি যখন প্রশাসক, আমি যখন কলকাতা পুরসভার একজন জনপ্রতিনিধি, আজকে যদি আমার ওয়ার্ডে এরকম ঘটনা ঘটে, হয়তো আমি সেই ঘটনার সাথে জড়িত নাই থাকতে পারি, কিন্তু নৈতিক দায় কিন্তু আমি পুরোপুরি এড়াতে পারি না। আপনি একদম সঠিক কথা বলেছেন, নৈতিক দায় এড়ানো উচিতও না, নৈতিক দায় এড়ানো যায়ও না। কিন্তু তার মানে এই নয় যে বামফ্রন্ট ধোয়া তুলসী পাতা ছিল। জাস্টিস গাঙ্গুলি কালকে এর একদম সরাসরি বিরোধিতা করেছে সংবাদ। আবার জাস্টিস করতে হলো, ও জাস্টিস কোথায়? ও বিচারপতি, ও বিজেপির প্রার্থী, ওরা দালাল। দালালকে দালাল বলুন না, জাস্টিস আবার কোথায়? জাস্টিস এক্স কবে ছিল? ও বিচারপতির চেয়ারে বসে বলেছে আমি বিজেপির সাথে যোগাযোগ রাখতাম, বিজেপি আমার সাথে যোগাযোগ রাখতো। দালাল ভালো, দালাল দালালি করলে তার প্রাইজ পায়। অশোক গাঙ্গুলিও অশোক গাঙ্গুলির কথা বলছেন না অভিজিৎ গাঙ্গুলির কথা বলছেন? বলেছেন না, আমি অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি। আমি অশোক গাঙ্গুলির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি। অশোক গাঙ্গুলি নিশ্চিতভাবে সিনিয়র, তিনি বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টে, তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি। আমার মন্তব্য অশোক গাঙ্গুলির প্রতি ছিল না, আমি অভিজিৎ গাঙ্গুলি ভেবে, আপনি যেহেতু জাস্টিস গাঙ্গুলি বলেছেন তাই আমি অভিজিৎ গাঙ্গুলি ভেবে বলেছি। এবং আমি আবারও অর্থহীন ভাষায় বলছি, অশোক গাঙ্গুলি যেটা বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই কলকাতা শহরে এই ধরনের ঘটনা আছে, প্রবণতা আছে, কিন্তু কলকাতা পুরসভা আপনি যদি এখন দেখেন অনেক বেশি আগের থেকে স্বচ্ছতার পথে এগিয়েছে। এখন আপনার মিউটেশন অনলাইনে হয়, এখন আপনার বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন। বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে সত্যি কাউন্সিলরের কোনো রোল নেই, কারণ কাউন্সিলরের কোনো সই লাগে না, কোনো ইন্টারভেনশন লাগে না, সেটা পুরোপুরি একটা অনলাইন প্রসেস, বা অফলাইনও আপনি বড় অফিসে গিয়ে করতে পারেন। সেটায় কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপের জায়গাই নেই কলকাতা পুরসভায়। কিন্তু হ্যাঁ, কোথায় কাউন্সিলরের রোল থাকে? যদি আপনি চোখের সামনে দেখেন একটা পুকুর বুঝিয়ে বাড়ি হচ্ছে, তখন আপনার উচিত থানায় কমপ্লেন জানানো। আপনি যদি না জানান, তাহলে মানুষ প্রশ্ন করবে যে কেন জানান। বিইং দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, ইউ অলসো হ্যাভ টু টেক দ্য রোল। আমি এই কলটাকে অস্বীকার করতে পারি না। অশোক গাঙ্গুলি যেটা বলেছেন, নিশ্চিতভাবে সেই বেআইনি সংখ্যা রয়েছে, কিন্তু কলকাতা পুরসভা গত 2 বছরে 863টা বিল্ডিং ভেঙেছে, যেটাও কিন্তু সর্বকালীন রেকর্ড। এর আগে এত বিল্ডিংয়ের ক্ষেত্রে অ্যাকশন নেওয়া হয়নি, ইদানিংকালে হচ্ছে, কিন্তু সেটাও একেবারেই যে
পুরোপুরি কভার্ড হয়েছে তা নয়, অনেক ক্ষেত্রে এখনও বহু ক্ষেত্রে এই ইললিগাল বিল্ডিং করার প্রবণতা রয়ে গেছে। এটা অস্বীকার করতে পারি না আমরা, এবং আমি আবারও বলছি এই নৈতিক দায় আমরা কখনোই এড়াতে পারি না। যদি এড়াতে যাই তাহলে ভাবের ঘরে চুরি করা হবে। বালিতে ঝড় আসলে বালিতে মুখ গুজে বসে থাকে, সেটা করা সমীচীন পন্থা নয়। ছোট্ট করে একটু জেনে নেব, একটা মন্তব্য কুণাল ঘোষ করেছেন, ভবিষ্যৎবাণী, বিজেপি 5 থেকে 11টা আসন পেতে পারে, তৃণমূল 30 থেকে 35টি আসন পেতে পারে, ভোট শতাংশ নিরিখে বিজেপি 30-32% আসন পেতে পারে। তারপরেই বিজেপির মুখপাত্ররা পথে নেমে পড়েছে, পরিষ্কার বলছে যে কুণাল ঘোষ প্রিজন ভ্যান চাপতে বলেছিল যে মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, তার ওই কথাটা বিশ্বাস করা হবে না এই ভবিষ্যৎবাণী, কোনটা? না, বিজেপি যদি ওই কথাটা বিশ্বাস করে তাহলে এই কথাটা অবিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কেন? এই কথাটা বিশ্বাস করতে অসুবিধা হচ্ছে কেন? বিজেপির যদি ওই কথাটা বেদবাক্য বলে মনে হয়ে থাকে তাহলে এই কথাটাকে অপবাক্য মনে হচ্ছে কেন? বিজেপি তো ওই কথাটা বিশ্বাস করে, বিজেপির নেতারাই বারবার বিভিন্ন চ্যানেলে আপনাদের পোর্টালে বলেন। তো বিজেপির নেতারা যদি কুণাল ঘোষের সেদিনের কথাটাকে বিশ্বাস করে থাকেন তাহলে আজকের কথাটা হজম করতে অসুবিধা হচ্ছে কেন? তার কারণ কুণালদা যেটা বলেছেন সেটার মধ্যে সারবত্তা আছে বলেই নরেন্দ্র মোদী ইসবার 400 পার স্লোগান দেওয়ার পরও কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে হচ্ছে, তারপর মহুয়া মৈত্রকে ইডি দিয়ে সমন করতে হচ্ছে। কারণ মোদিজি বুঝতে পারছেন পায়ের তলার মাটি সরে যাচ্ছে, বেকারের হাতে কাজ নেই, মানুষের হাতে টাকা নেই, কৃষকের কাছে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নেই, সারা দেশ রাস্তায় নেমেছে। মোদিজি বুঝতে পারছেন লড়াই কতটা কঠিন। আদানিকে বাঁচানোর জন্য মোদিজি নিজের দলটাকে না বেঁচে দিতে চায় আগামী দিন। মোদিজি বুঝতে পেরেছেন লড়াই কঠিন। কুণালদা যেটা বলেছেন, আমার ব্যক্তিগত মত যদি বলেন, বিজেপি 10 থেকে 12টার বেশি সিট পাওয়ার জায়গা এখানে নেই, এবং বিজেপির যে আজকের দিনের অবস্থা তাতে বিজেপি 4-5-এ আটকে গেলেও আমি অবাক হব না। কুণালদা যেটা বলেছেন তার সাথে আমার খুব একটা ডিফারেন্স নেই মতের, কিন্তু বিজেপি শেষ অস্ত্র হিসেবে ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্সকে কাজে লাগাচ্ছে। দেখছেন না, তৃণমূল কংগ্রেসের সব নেতাদের বাড়িতে আবার রেড শুরু হয়েছে। যত ভোট এগোবে তত এইসব অসভ্যতম বাড়বে। তাহলে কি সব দুর্নীতি তৃণমূলে? সিপিএমের বাড়িতে তো এরকম তল্লাশি হচ্ছে না, কারণ তারা 34 বছর সরকার চালিয়েছে, সে তল্লাশি হচ্ছে না, বেছে বেছে তৃণমূলের বাড়িতেই কেন? গতকালকে কেরালার মুখ্যমন্ত্রী বিজয়ন তার মেয়ে বিনাকে ইডি নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ, তাহলে কি বিনা বিজয়ন দুর্নীতিগ্রস্ত? মানে সিপিএম তো বলে তৃণমূল নেতাদের বাড়িতে ইডি গেলে তৃণমূল চোর, তাহলে বিনা বিজয়নের বাড়িতে গেছে, তার মানে সিপিএমের মুখ্যমন্ত্রী কেরালার পিনারাই বিজয়ন চোর। বিরিয়ানির প্যাকেটে সোনা পাচার করেছিল, তারপর 2022-এর ডিসেম্বর মাসে মোদিজির কাছে গিয়ে একা গিয়ে পায়ে ধরেছিল। মমতা ব্যানার্জি তো সংসদ প্রতিনিধি দল নিয়ে গেছিলেন দেখা করতে, তার জন্য মমতা ব্যানার্জি সেটিং করতে গেছিলেন। আর পিনারাই বিজয়ন যখন একা গেছিলেন নিজের মেয়েকে বাঁচানোর জন্য, কোন সেটিং করতে সেটা আমরা জানি না, কিন্তু ইডি নোটিশ পাঠিয়ে দিয়েছে। তার মানে কি পিনারাই বিজয়ন চুরি করেছে, ওই বিরিয়ানির প্যাকেটে সোনা পাচার করেছে সিপিএম? তাহলে মেনে নিক। আর সবচেয়ে বড় কথা, এই সিপিএম এইসব যত ডায়লগবাজি কম দেবে সিপিএমের জন্য তত ভালো। ওর আগে নিজেদের ভোটারদের বলুক, নিজেদের ভোটাররা যেন সিপিএমকে ভোটটা দেয়, বিজেপিকে গিয়ে দিনের শেষে ভোটটা না দিয়ে দেয়।